প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। কিছুক্ষণের জন্য সব ভুলে থমকে গেল রাফসান। উফ, কি মিষ্টি কণ্ঠ! কিন্তু এই কণ্ঠটা কার? আগে শুনেছে বলে তো মনে পড়ছে না। কণ্ঠের মালকিনকে দেখার জন্য বুকের বাঁ পাশে বিরাজমান হৃদযন্ত্রটা ছটফট করে উঠল। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিল রাফসান। গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভেতরে আসুন। ক্যাবিনের কাঠের দরজাটা আলতো হাতে ঠেলে ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করল এক মায়াবী তরুণী। বয়স 23-এর আশেপাশেই হবে। গোলগাল মুখশ্রী, ঠোঁটের কোণে লেগে আছে আন্তরিকতায় ভরপুর মুচকি হাসি। ডাগর ডাগর চোখ দুটোর দৃষ্টি রাফসানের থমকিত মুখেই নিবদ্ধ। উজ্জ্বল শ্যানবর্ণের মেয়েটির মুখে মায়ার ছড়াছড়ি। নিজের অজান্তেই সেই মায়ায় মুগ্ধ হয়ে গিয়েছিল রাফসান, কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নিল। না না, কি করছিল সে? পরনারীর প্রতি মুগ্ধ হচ্ছিল? কিভাবে পারল সে? তার জীবনের একমাত্র নারী নূপুর, শুধুই নূপুর। অন্য কেউ হতেই পারে না, অসম্ভব। রাফসানের উথাল পাথাল জোয়ার ভাটার ন্যায় ভাবনায় ভাকা পড়ল মেয়েটির কোমল ডাকে। বেশ ভদ্রভাবেই সে বলল, স্যার, আপনার জন্য কফি এনেছিলাম। না চাইতেও মেয়েটির ওপর রাগ হচ্ছে রাফসানের। এই মেয়ের প্রতি সে কেন মুগ্ধ হচ্ছে? এমনটা তো হওয়ার কথা ছিল না। রাগ দমন করতে অক্ষম হল রাফসান। ললাট গুটিয়ে চোখ কুচকে মুখে বিরক্ত ভাব ফুটিয়ে খ্যাটম্যাট করে বলে উঠল, আমি কি কফির জন্য বলেছিলাম? রাফসানের তিরিক্ষি মেজাজে করা প্রশ্নে মেয়েটির অভিব্যক্তি একটুও বদলায়নি, বরং ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসিটা আরেকটু প্রসারিত করে নতুন উদ্যমে পা বাড়িয়ে টি টেবিলের সামনে এসে দাঁড়াল। ধোয়া ওঠা কফির মগটা কাচের টেবিলের ওপর মৃদু শব্দ করে রেখে কোমর কণ্ঠে বলল, জি না স্যার, আপনি বলেননি, কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে আপনার এক কাপ কফির প্রয়োজন ছিল, তাই নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে স্যার, আমি প্রিয়াশা আহমেদ, আপনার নতুন সেক্রেটারি। বড় স্যার আমাকে আপনার জন্য হায়ার করেছেন। তাছাড়া প্রিয়াশার কথা উপেক্ষা করে মাঝপথে তাকে থামিয়ে দিল রাফসান। শীতল কণ্ঠে বলল, আমি কফি খাবো না, এটা নিয়ে যান। কথাখানা শেষ করে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি রাফসান। গটগট করে ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেল। ঠোঁট এলিয়ে হাসল প্রিয়াশা। কফির মগটা হাতে নিয়ে তাকালো ব্রাউনিশ কালার কফি ও দুধের মিশ্রণের দিকে। ফিসফিস করল, পালাচ্ছেন মিস্টার শেখ? কত দূরই বা পালাবেন? সবশেষে আমার কাছেই তো আসবেন। রুদ্র ড্রাইভ করছে। বাহ্যিকভাবে তাকে দেখে মনে হবে সে ভীষণ ব্যস্ত, কিন্তু আদতে তার সম্পূর্ণ মনোযোগ পাশের সিটে গুটিসুটি মেরে পড়ে থাকা নূপুরের পানে। আর চোখে একবার প্রিয়তমার দিকে তাকালো রুদ্র। মেয়েটা হাঁসফাঁস করছে, লজ্জা পাচ্ছে। এত লজ্জা কেন পাচ্ছে? সামান্য কোলেই তো নিয়েছে, এতেই এই অবস্থা। ভবিষ্যতে যে ভয়ঙ্কর কাহিনী করবে তখন কি করবে ভেবে পায় না রুদ্র। তবে নূপুরের লজ্জায় লাল নীল হওয়া বিড়াল ছানার ন্যায় মুখটা বেশ আদুরের লাগছে রুদ্রের কাছে। দুই গালে ঠাস ঠাস করে কয়েকটা চুমু দেওয়ার আকাঙ্ক্ষা ঝেঁকে ধরেছে তাকে। নূপুরের ইচ্ছে করছে অদৃশ্য হয়ে যেতে, বা টাইম ট্রাভেল করে অতীতে রুদ্রের কোলে নেওয়ার সময়টাতে গিয়ে তাকে থামিয়ে দিতে। ইস, কি লজ্জাটাই না পেল সে। তাও চলত, কিন্তু শেষমেশ নিরুপমা সবটা দেখে নিয়েছে। আর এই বজ্জাত নির্লজ্জ ডায়নাসোরটা তখন কি সব রূপসীনা বাল বলল। এতে আরও বেশি লজ্জা পেয়েছে নূপুর। নিরুর বাচ্চাটা নিশ্চয়ই সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলেই তাকে জ্বালিয়ে মারবে। নিরুপমার মতিগতি পরোক্ষ করতে আর চোখে একবার গাড়ির ফ্রন্ট মিররে তাতালো নূপুর। পেছন সিটে আধা শোয়া হয়ে বসে নবাবজাদি ওকেই দেখছিল। তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ঠোঁটে গা জ্বালানো দুষ্টু হাসি ঝুলিয়ে নানান অঙ্গিভঙ্গি করল সে। বুঝালো, একবার বাঘে পায় চান্দু, তোমার হচ্ছে। দুলা ভাইয়ের সাথে লুকিয়ে রোম্যান্স করো না। অসহায় নূপুর চোখ ফিরিয়ে নিল। পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলল।
আরেক রাশ লজ্জা আর অস্থিরতা এসে হানা দিল তার তনু মনে। অস্থিরতা দমাতে না পেরে স্বভাবসুলভভাবেই 2 হাত কসলাতে শুরু করেছে সে। এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। আকস্মাৎ তার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল রুদ্র। নজর তার রাস্তার পানে। নূপুরকে পানির বোতল ধরিয়ে দিয়ে রুদ্র বলল, তোমার বোন লজ্জা পাচ্ছে নিরুপমা, ওকে আর লজ্জা দিও না আপাতত। অস্থির হচ্ছে সে। রুদ্রের কথায় শব্দ করে হাসল নিরুপমা। দুষ্টু কণ্ঠে বলল, বাবা এত কের? তির্যক হাসল রুদ্র। ভারী কণ্ঠে বলল, শি ডিজার্ভস ইট। রাস্তায় জ্যাম ছিল না, তাই বেশ ভালোই ড্রাইভ করেছে রুদ্র। 1 ঘন্টার রাস্তা 40 মিনিটেই পাড়ি দিয়েছে। কামিজের সাথে ওড়নাটা একটু টেনে টুনে ঠিক করে নিল নূপুর। বজ্জাত ব্যাটার জন্য বাসায় পরে থাকা জামাকাপড় পরেই হাজির হয়েছে সে। যদিও জামাকাপড় বেশ পরিষ্কার পরিপাটি, তাও চেঞ্জ করে আসলে মানসিক শান্তি পেত মেয়েটা। নিরুপমা হেলে দুলে আগেই চলে গেছে। ইতিমধ্যে দরজার সামনে উপস্থিত হয়ে কলিং বেলও চাপতে আরম্ভ করেছে সে। রুদ্রের পিছু পিছু হেঁটে দরজার সামনে উপস্থিত হলো নূপুর। দরজা খুলতেই আকস্মাৎ নিরুপমাকে মৃদু ধাক্কা মেরে সরিয়ে রুদ্রের উপর আছড়ে পড়ল এক হ্যাংলা পাতলা তরুণী। আহ্লাদি কণ্ঠে বলল, মিসড ইউ সো মাচ রুডি ভাইয়া। ওড়নার শেষ প্রান্তটা শক্ত করে মুষ্টিবদ্ধ করল নূপুর। না চাইতেই আটকে উঠল তার তনুমন। গোল গোল চোখ দুটো ছলছল করে উঠল। বা পাশে ধুকফুক করা হৃৎপিণ্ডতে অস্বাভাবিক ঘূর্ণিঝড় বইছে। চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে সেথায়। পেট মোচড়িয়ে উঠছে। বারবার ঢোক গিলছে সে। গলায় যেন কিছু একটা আটকে আছে। অস্বাভাবিক লাগছে তার। কষ্ট হচ্ছে। রুদ্রের সন্নিকটে খুব কাছেই নাম না জানা অচেনা তরুণীকে মানতে পারছে না তার কোমল হৃদয়। কেন এমন হচ্ছে? রুদ্র তো তার কেউই হয় না। সে যাকে ইচ্ছা কাছে টানবে কিংবা দূরে ঠেলবে, তার ইচ্ছে। এটাই স্বাভাবিক নয় কি? তবে কেন নূপুরের বক্ষ পীড়িত হচ্ছে? কেন কান্নার দলেরা এসে হানা দিচ্ছে তাকে? চোখ বন্ধ করে নিল সে। অবাঞ্ছিত অশ্রুগুলোকে টেনে নিজের মাঝে লুকিয়ে রাখার চেষ্টা করল। সফলও হলো অবশ্য। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে রুদ্র। রাগে কপালের নীলচে শিরা ফুলে উঠেছে। চোখ দুটো দপদপ করে জ্বলে উঠল অগ্নিস্ফুলিঙ্গ। দাঁত কিরমির করে এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে বাঙ্গালে কষিয়ে এক থাপ্পড় মারল রুদ্র। চরের আঘাতে ছিটকে 2-3 পা পিছিয়ে গেল মেয়েটি। আকস্মাৎ এমন অনাকাঙ্ক্ষিত চরে হতবম্ব বনে গেল সে। কোনরূপ ভূমিকা নেওয়ার আগেই গমগমে হাড়হিম করা কণ্ঠে গর্জন করে উঠল রুদ্র, হাউ ডেয়ার ইউ টু টাচ মি? তোকে আমি ওয়ার্ন করেছিলাম কি না? বলিনি? আমার থেকে দূরে থাকতে বলিনি? স্টিল তুই এইসব ফাতরামি করছিস? আর ইউ ফাকিং ডাম্প অ্যানায়া? ঘিলু আছে তো, নাকি সবটাই গোবর ঠাসা? খালাতো বোন বলে বহুত সুযোগ দিয়েছি, দ্যাটস ইট। আর একদিনও যদি তুই এইসব হ্যাংলামি করিস তো আই প্রমিস তোর খবর করে ছাড়ব আমি। নিজের হুঙ্কারখানা অ্যানায়ের উপর আছড়ে ফেলেই ক্ষান্ত হয়নি রুদ্র। পেছন ফিরে খপ করে নূপুরের ছোট্ট হাতখানা নিজের বড় তালুতে মুষ্টিবদ্ধ করে নিজের সাথে টেনে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। নিরুপমার কলিজা জুড়ে সুখ হাওয়া বইছে। প্রজাপতি হয়ে ইনায়া নামক মেয়েটির চারিপাশে উড়ে বেড়াতে মন চাইছে। তার দুলা ভাইটা একেবারে ঝাক্কাস, অনলি 1 পিস। একদম ঠিক হয়েছে, এই ইনায়ানা ছাই নামক মেয়েটিকে উচিত শিক্ষা দিয়েছে। বলা নেই কয়া নেই দুম করে অন্যের একান্ত পুরুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। স্যাহ, দুলাভাই ঠিকই বলেছে, এই মেয়েটা একটা আস্ত গোবর ঠাসা। হুই। ঠোঁটের শেষ প্রান্তে বিদ্রুপাত্মক হাসি রেখা টেনে ইনায়ার টলমলে পাংশুটে মুখাবয়বে তাকালো নিরুপমা। এগিয়ে গিয়ে বলল, ইস, খুব লেগেছে না? ঠিক হয়েছে। আমাকে ধাক্কা মেরেছিলে কেন? কর্মফল। নিরুপমার কটাক্ষের বিপরীতে মুহূর্তে এনায়ার অভিব্যক্তি পাল্টে গেল। টলমলে চোখজোড়া কঠিন হয়ে উঠল। তর্জনী আঙ্গুল উঁচিয়ে নিরুপমার দিকে তাক করে চিবিয়ে চিবিয়ে বলল, সেট আপ, নিজের লিমিটে থাকো অভদ্র রে। অভদ্র? তো ভদ্রতা কোনটিকে বলে? পরপুরুষ দেখলেই তাদের সাথে ডলাডলি করে থাপ্পড় খাওয়াকেই বুঝি ভদ্রতা বলে?
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি জানো আমি কে? মুখ বাঁকালো নিরুপমা, তাচ্ছিল্য সুরে বলল, কে আবার? গোবর ঠাসা। ভয়ঙ্কর রেগে গেল এনায়া। দাঁতে দাঁত চেপে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। তার আগেই নিরুপমা পাশ কাটিয়ে চলে গেল। আফতাব সাহেব আর মোস্তাফা সাহেব জমিয়ে আড্ডা দিচ্ছেন। তাদের বিপরীত সোফায় বসে টুকটাক কথা বলছেন রুকাইয়া বেগম আর মোস্তাফা সাহেবের ছোট বোন মুনিয়া বেগম। ভদ্রমহিলা সপরিবারে ইতালিতে থাকেন। স্বামী ফয়সাল আহমেদ সেখানকারই একজন বিজনেসম্যান। ছেলেমেয়ে বলতে একটা মাত্র আদরের কন্যা ইনানা আহমেদই আছে। প্রায়শই তিনি বাংলাদেশে এসে ভাইয়ের বাসায় কটা দিন থেকে যান। এবারও তার ব্যতিক্রম হয়নি। ওনাদের হাসি ঠাট্টার মাঝেই নূপুরকে টানতে টানতে হাজির করল রুদ্র। মোস্তাফা সাহেব ছেলের কঠিন মুখভঙ্গি দেখেই তার রাগের আঁচ করতে সক্ষম হয়েছেন, তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগ বাড়িয়ে বললেন, আরে নূপুর মামুনি যে, কেমন আছো মা? এসো এসো, আঙ্কেলের পাশে এসে বসো। রুদ্রের বড় হাতের মাঝ থেকে নিজের হাতের কবজিটা ছাড়িয়ে নিল নূপুর। জোরপূর্বক হাসির রেখা টানার চেষ্টা করে মোস্তাফা সাহেবের উদ্দেশ্যে সালাম দিল, তারপর তার পাশে গিয়েই বসে পড়ল। রুদ্র দাঁড়ায়নি, নূপুরকে রেছে উপরে নিজের রুমে চলে গেছে। রাগ দমন করে তবেই ফিরবে সে, নইলে তার দ্বারা বেশ অপ্রীতিকর কিছু ঘটে যাবে নিঃসন্দেহে। মোস্তাফা সাহেব সালামের উত্তর নিলেন, বোনের সাথে নূপুরের আলাপ করিয়ে দিলেন। আপাতত রুদ্র আর নূপুরের বাগধানের ব্যাপারটা চেপে গেছেন, পরে প্রসঙ্গ উঠলে সময় করে বলবেন বলে মনস্থ করেছেন। কথাবার্তা বলতে বলতেই ডিনারের সময় উপস্থিত হয়েছে। ইতোমধ্যে সবাই খাবারের টেবিলে বসে আছে। নূপুর ইতিউতি করছে। ওর বাঁ পাশের চেয়ার দখল করে গা ঘেঁষে বসে আছে রুদ্র। রুদ্রের প্রতি তার মনে অযাচিত অভিমান জমেছে, তাই তার সাথে কিছুতেই বসতে ইচ্ছে করছে না। আপাতত এই লোককে এড়িয়ে চলতেই মন চাইছে, কিন্তু এখন এই মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে গেলে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দেখা যাবে। ঝামেলা বরাবরই নূপুরের অপছন্দের খাতায় শীর্ষে, তাই মনে মনে সে সিদ্ধান্ত নিয়েছে কোনো রকম দুটো খেয়ে উঠে পড়বে। তারপর আর এই লোকের ধারে কাছেও ঘেঁষবে না, না তো তাকে নিজের ছায়া মারাতে দেবে। বেসিং থেকে হাত ধুয়ে দ্রুত ছুটে এসে রুদ্রের পাশে থাকা খালি চেয়ার দখল করে বসে পড়ল নিরুপমা। বলা তো যায় না কখন আবার ওই গোবর ঠাসা এসে দুলাভাইয়ের পাশে বসে। নিরুপমা নূপুরের প্রতি খুবই প্রোটেক্টিভ। সে কিছুতেই ওই গোবর ঠাসাকে সফল হতে দেবে না, দুলাভাইয়ের ধারে কাছেও ঘেঁষতে দেবে না, নূপুর আর রুদ্রের মাঝে দূরত্ব সৃষ্টি করতে দেবে না। সে তাড়াহুড়ার কারণে হাতটাও মুছতে পারেনি। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে হাত মুছছে সে। কিছুক্ষণ পর দেখা গেল এনায়া এগিয়ে আসছে। চোখ ঘুরিয়ে দেখল রুদ্রের এক পাশে নূপুর, অন্য পাশে নিরুপমা বসে আছে। রুদ্র নূপুরের সাথে গা ঘেঁষে কাছাকাছি বসার ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে ঠিকই বুঝতে পারছে নূপুর রুদ্রের জন্য খুবই স্পেশাল কেউ। যেই রুদ্র মেয়ে মানুষদের থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলে, সে কেন একটা মেয়ের প্রতি এতটা কনসার্ন হবে? তখন রুদ্রকে জড়িয়ে ধরার জন্য ওকে থাপ্পড় মেরে ঠিকই নূপুরের হাত ধরে ঘরে প্রবেশ করেছিল, এখন আবার ওর গা ঘেঁষে বসে আছে। তার মানে নিশ্চয়ই নূপুর ওর জন্য খুবই স্পেশাল কেউ। এনায়ার মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এই নূপুরকে তো সে দেখেই নেবে। রুদ্র শুধুমাত্র তার একান্ত ব্যক্তিগত পুরুষ, অন্য কারোর নয়। রাগে গজগজ করতে করতে নূপুরের দিকে এগিয়ে গেল এনায়া। দাঁতে দাঁত পিষে বলল, এটা আমার চেয়ার, তুমি ওঠো, আমার জায়গা ছাড়ো। সবেমাত্র একটা লোকমা মুখের কাছে নিয়ে গিয়েছিল নূপুর। এনায়ের কথায় তার গলাধুকরণ করতে পারিনি। হাতটা নামিয়ে নিয়েছে। মাথা উঠিয়ে একবার এনায়ার দিকে তাকালো সে। মেয়েটা রাগী দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। কি হলো, ওঠো। নূপুরের কাছে অপমানিত বোধ হচ্ছে খুব, পাশাপাশি রুদ্রের প্রতি অভিমানের পাল্লা ভারী হচ্ছে। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না, ও খাবেই না। এসব ভেবে নূপুর যখন চেয়ার ছেড়ে যখন উঠতে যাচ্ছিল, তখন টেবিলের নিচে ওর বাম হাত নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে আটকে নিল রুদ্র।
চোখে রুদ্রের দিকে ফিরে তাকালো নূপুর। ওর দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন রুদ্র। নূপুর হাত ছাড়ানোর জন্য মোচড়ামোচড়ি করতে লাগলো। থাকবে না ও এইখানে, এই লোকের পাশে। নূপুরের মোচড়ামোচড়িকে দুই আনা পাত্তা দিলে না রুদ্র। উল্টে নিজের প্লেট থেকে মাংস দিয়ে ভাত মেখে এক লোকমা নূপুরের মুখের সামনে ধরে বলল, উঠে যাচ্ছ কেন খাবার ছেড়ে? মুখ খোলো, খেয়ে নাও। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।